বন্ধুরা, আপনারা সবাই জানেন যে 2012 সালে মানি লন্ডারিং আইন 2012 প্রণীত হওয়ার পর বাংলাদেশে বিএফআইও প্রতিষ্ঠিত হয় এবং বিএফআইও তার কার্যক্রমের শুরু থেকে এ পর্যন্ত মোট 28টি সার্কুলার জারি করে। এর আগে আমি 2021 সালে বিএফআইও সার্কুলার 26, যেটা মাস্টার সার্কুলার ছিল, ব্যাংক ও সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের জন্য সে সম্পর্কে আলোচনা করেছি। আজকের আলোচনায় আমি বিএফআইও 26-এর পর আরো দুটি মাস্টার সার্কুলার বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট জারি করে, যেটা একটি হলো ইন্স্যুরেন্স সংক্রান্ত এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কিভাবে যেটা বিএফআইও সার্কুলার 27, এবং আরেকটি হলো অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান সমূহ, যেটা হলো বিএফআইও সার্কুলার নাম্বার 28। তো চলুন আমরা প্রথমে বিএফআইও সার্কুলার 27 এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর জন্য পরিপালনীয় কর্তব্যসমূহ সম্পর্কে আলোচনা শুরু করি। বিএফআইইউ যথারীতি এই সার্কুলারটিও মাস্টার সার্কুলার হিসেবে ইন্স্যুরেন্স কোম্পানির জন্য আহ, জারি করেছেন এবং এই সার্কুলারটিও মানি লন্ডারিং আইন 2012 এবং সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডের জন্য আইন 2009 এর অধীনে, মানি লন্ডারিং আইন 2012 এর 23-এর 1 গ ধারা ধারা অনুসারে এবং মানি লন্ডার সন্ত্রাসী কার্য অর্থায়নে সন্ত্রাস বিরোধী আইন 2009 এর 15-1 ঘ ধারা অনুসারে এই সার্কুলারটি জারি করে। সার্কুলারের মূল প্রতিপাদ্য বিষয় হলো ইন্স্যুরেন্স কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে কর্মকর্তা পর্যায়ে, পরিপালনকারী কর্মকর্তা পর্যায়ে কিভাবে মানি লন্ডারিং প্রতিরোধের বিষয়টি পরিপালন করা হবে এবং কিভাবে রিপোর্ট প্রদান করতে হবে, কিভাবে নিশ্ছিদ্রভাবে মানি লন্ডারিং এর তদারকি করা যাবে সে সম্পর্কেই আলোচনা হয়েছে। এই সার্কুলারটি প্রথমেই 1 নম্বর অধ্যায়ে পরিপালন কাঠামো সম্পর্কে বলা হয়েছে যে প্রত্যেকটি ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স কোম্পানি আইন অনুসারে গঠিত ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তারা মানি লন্ডারিং প্রতিরোধে এবং সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে এই সার্কুলারের নির্দেশনা মোতাবেক একটি নীতিমালা প্রণয়ন করবে, যে নীতিমালাটি সাধারণত ব্যাংকের সর্বোচ্চ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হবে এবং সর্বোচ্চ কর্তৃপক্ষ বলতে বোর্ড অফ ডিরেক্টরস এবং সিনিয়র ম্যানেজমেন্ট টিমকে বোঝানো হয়েছে, যেটা বোর্ড অফ ডিরেক্টর কর্তৃক অনুমোদিত হয়ে একটি মানি লন্ডারিং প্রতিরোধ নীতিমালা হিসেবে ইন্স্যুরেন্স কোম্পানিতে কি থাকবে, প্রতিষ্ঠিত থাকবে। এই নীতিমালার আলোকে ব্যাংক ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কর্তৃক প্রণীত নীতিমালার আলোকে কিভাবে মানি লন্ডারিং কর্মকাণ্ড তদারকি হবে সে বিষয়ে 1.2 অনুচ্ছেদে বিবৃত করা হয়েছে। 1.2 অনুচ্ছেদে যাওয়ার আগে 1.1 অনুচ্ছেদের আরো দুই একটি বিষয়ে আমরা আলোকপাত করি। সেখানে বলা হয়েছে এই নীতিমালাটি, যেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক ইন্স্যুরেন্স কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হবে, এই নীতিমালাটি ইন্স্যুরেন্স কোম্পানির প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারীর গোচরে এনে তাদেরকে যথাযথ প্রশিক্ষিত করে এই নীতিমালা সম্পর্কে সম্যক জ্ঞান দান করার দায়িত্বও কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতেই থাকবে। এরপরে এই সার্কুলারের 1.3 অনুচ্ছেদে 1.3 অনুচ্ছেদের কতে স্পষ্টই বলা হয়েছে যে প্রতিটি বীমা প্রতিষ্ঠান একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নেতৃত্বে প্রধান কার্যালয়ে একটি কেন্দ্রীয় পরিপালন কমিটি বা সেন্ট্রাল কমপ্লায়েন্স ইউনিট প্রতিষ্ঠা করবে।
যেটা প্রধান থাকবেন একজন কর্মকর্তা, যিনি ব্যবস্থাপনা পরিচালকের অধীনে তার দায়িত্ব পালন করবেন, এবং তিনি ব্যবস্থাপনা পরিচালকের অন্তত দুই ধাপ নিচের হবেন না। তার মানে তিনি একজন ডিএমডি পদমর্যাদার সর্বনিম্ন হতে হবে। এই বিষয়টিকে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে, এবং তিনি ক্যামেলকো হিসেবে পরিগণিত হবেন। এক্ষেত্রে প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তার পদবি বিষয়টি প্রধান নির্বাহী কর্তৃক অথবা বোর্ড কর্তৃক অনুমোদিত হয়ে তার পদটি নির্ধারিত হবে। এবং যিনি ক্যামেলকো হবেন, তার সম্যক ইন্স্যুরেন্স কার্যক্রম সম্পর্কে, বিশেষ করে অবলিখন এবং অন্যান্য সর্বরকম ইন্স্যুরেন্স কার্যক্রম, সেখানে লেনদেনের গতি প্রকৃতি, মানি লন্ডারিং সংশ্লিষ্ট কোনো বিষয়ে সম্পর্কে সম্যক জ্ঞান, ট্রানজেকশন মনিটরিং, কাস্টমারের কেওয়াইসি, টিপি এবং আন্তর্জাতিক মানদণ্ডের যেসব বিষয়গুলো মানি লন্ডারিং এর জন্য বলা আছে, সে বিষয়ে তার সম্যক জ্ঞান থাকা খুবই জরুরি। এবং তিনি তার কমিটিতে যাদেরকে ভুক্ত করবেন তাদেরকেও সমরূপে প্রশিক্ষিত হওয়ার ইঙ্গিত এই 1.3 অনুচ্ছেদের কতে বলা হয়েছে। প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা প্রতিষ্ঠানের অন্য কোনো দায়িত্ব অর্পণের পূর্বে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কে নিশ্চিত হতে হবে যে যে দায়িত্বে তাকে দেয়া হয়েছে তা মানি লন্ডারিং কর্মকাণ্ডের সাথে, প্রতিরোধ কর্মকাণ্ডের সাথে সাংঘর্ষিক যেন না হয়। এটা আমরা যদি সহজে বুঝতে চাই তাহলে বুঝতে পারবো যে তাকে এমন কোনো দায়িত্ব দেয়া যাবে না যেখানে তার মনিটরিং ব্যবস্থা বাধাগ্রস্ত হতে পারে। ধরুন, সহজকরণ করলে ইন্স্যুরেন্সের ব্যবসায় সম্প্রসারণ বা বিজনেসের কোনো কর্মকাণ্ডে তাকে নিয়োগ দিলে যেখানে তার বিজনেস ডেভেলপমেন্টের খাতিরে কোনো ল্যাগজেশন ঘটতে পারে, এ সকল কর্মকাণ্ডে নিয়োগের ক্ষেত্রে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অবশ্যই সতর্ক দৃষ্টি রাখবেন এবং সে ধরনের পদে প্রধান মানি লন্ডারিং কর্মকর্তাকে সাধারণত নিয়োগ দেবেন না। এছাড়াও প্রতিটি বীমা প্রতিষ্ঠান নিজ নিজ প্রতিষ্ঠানের আকার, ব্যবসায়ের ব্যাপ্তি, কার্যক্রমের ধরন, প্রতিষ্ঠানের সংখ্যা ইত্যাদি বিবেচনাপূর্বক কেন্দ্রীয় পরিপালন ইউনিট বা সেন্ট্রাল কমপ্লায়েন্স ইউনিটে উপযুক্ত সংখ্যক কর্মকর্তা বা কর্মচারীকে নিয়োগদান কর্মকর্তাকে নিয়োগ দেবেন, যাতে করে সেন্ট্রাল কমপ্লায়েন্স ইউনিট সুচারুরূপে তার কার্যক্রম পরিচালনা করতে পারে এবং মানি লন্ডারিং এর বিষয়টিকে সম্যকভাবে দেখভাল করতে পারে। আমরা ব্যাংকের ক্ষেত্রে দেখেছি, ব্যাংকে যে মানি লন্ডারিং প্রতিরোধ নীতিমালা প্রণীত হয়েছে সেখানে প্রত্যেক কর্মকর্তার প্রশিক্ষণের ব্যবস্থা, রিপোর্টিং সংস্থা হিসাবে রিপোর্টিং এর যে দায়িত্বসমূহ সেন্ট্রাল ব্যাংক দিয়েছে সেগুলোর কার্যকলাপ সুচারুরূপে পরিপালন করা, প্রশিক্ষণ যথাযথ হয়েছে কিনা তার পরীক্ষা নেওয়া এবং সেখানে গ্রেডিং করা। এরপরে যে ঝুঁকিগুলো সাধারণত শাখা বা প্রধান কার্যালয়ে লেনদেনের মাধ্যমে সংগঠিত হয়, যেমন কাস্টমারের কেওয়াইসি সংরক্ষণ, কাস্টমারের ট্রানজেকশন প্রোফাইল সংরক্ষণ এবং আধুনিকীকরণ, আপডেটকরণ ইত্যাদি সংক্রান্ত বিষয়গুলো কেন্দ্রীয় পরিপালন কমিটি কি প্রক্রিয়ায় হবে সেই বিষয়গুলো কেন্দ্রীয় পরিপালন কমিটি নির্ধারণ করবেন এবং তারা সেইভাবে সেটাকে সুচারুরূপে সম্পন্ন করার জন্য কাজ করবেন। এরপরে 1.3 ঘয় বলা হয়েছে মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধে বিষয়ে বিদ্যমান আইন, বিধিমালা, বিএফআইইউ কর্তৃক সময় সময় জারিকৃত সার্কুলার ইত্যাদি সম্পর্কে তাদের সম্যক জ্ঞান থাকতে হবে এবং প্রয়োজনীয় শিক্ষা ও প্রশিক্ষণ দুটি প্রয়োজন হবে।
যেহেতু তারা সেন্ট্রালি এই বিষয়টাকে মনিটর করবেন, সেহেতু তাদেরকে এই বিষয়টি সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করা খুবই জরুরি। প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ কর্মকর্তা ও কেন্দ্রীয় পরিচালন ইউনিটের সদস্যদের দায়িত্ব কর্তব্য সংশ্লিষ্ট কর্মকর্তার মনোনয়নপত্রে সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। অবলিখন বা আন্ডাররাইটাররা যারা আছে তারাও বীমার প্রশিক্ষণের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ এবং সন্ত্রাসী কার্য অর্থায়ন প্রতিরোধের ক্ষেত্রে তাদেরও সম্যক জ্ঞান থাকতে হবে এবং এ বিষয়ে কোনো ছাড় থাকবে না। আমরা এরপরে যাব 1.4 অনুচ্ছেদে কেন্দ্রীয় পরিপালন ইউনিট শাখা এজেন্ট এবং ইউনিট মানি লন্ডারিং কর্মকর্তা কিভাবে নিযুক্ত করবেন। এটা এই সার্কুলারের 1.4 অনুচ্ছেদে বর্ণিত হয়েছে। এখানে বলা হয়েছে যে প্রতিটি শাখা, উপশাখা এবং এরূপ প্রতিষ্ঠান সমূহে ব্রাঞ্চ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার বা বামেলকো নিযুক্ত হবে এবং বামেলকোকে নির্ধারিত দায়িত্ব সহকারে সার্কুলারের মাধ্যমে নিযুক্ত করবেন সেন্ট্রাল কমপ্লায়েন্স ইউনিটের প্রধান বা ক্যামেল। এটা ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও ব্যাংকের মতোই যথাযথভাবে প্রযোজ্য। শাখা এবং এজেন্সি 1.4 অনুচ্ছেদের 2 এ বলা হয়েছে, শাখা এবং এজেন্সি বা ইউনিট মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সাধারণত ষান্মাসিক সভা করতে হবে এবং ষান্মাসিক সভায় মানি লন্ডারিং এবং সন্ত্রাসী কর্মকাণ্ড অর্থায়ন প্রতিরোধ দেব বিদ্যমান আইন, নীতিমালা এবং বিএফআইউর সময় সময় জারিকৃত নির্দেশনা সমূহ পরিপালন এবং পরিচালনা ইত্যাদি সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করবে। এই ষান্মাসিক সভায় যে বিষয়গুলোকে সুনির্দিষ্টভাবে আলোচনা করতে হবে সেটা হলো গ্রাহক পরিচিতি আপডেট করা হয়েছে কিনা, পলিসি সংক্রান্ত লেনদেন পরীক্ষণ, তারপরে হলো আপনার সন্দেহজনক লেনদেন কার্যক্রম চিহ্নিতকরণ এবং রিপোর্টিংকরণ, নথিগুলো যথাযথভাবে সংরক্ষিত হচ্ছে কিনা এবং যে সকল নথি সম্পর্কে এই সার্কুলারে বিধৃত করা হয়েছে সেগুলো ঠিকমতো নেওয়া হচ্ছে কিনা, আর যে ট্রেনিং গুলো দেওয়া হয়েছে সেগুলোর আপডেট কি, ট্রেনিং এর রেজাল্ট কি, উন্নয়ন কোথায় করতে হবে, এই বিষয়গুলো ষান্মাসিক সভায় শাখা কর্তৃক আলোচনা করতে হবে। সো ইন্স্যুরেন্স কোম্পানিতে যারা কর্মরত রয়েছেন, আমার আজকের ভিডিওটি সাধারণত তাদের জন্যই। সন্ত্রাসীরা অথবা লন্ডাররা অবৈধ কর্মকাণ্ডে যারা জড়িত রয়েছে, যারা অবৈধভাবে মানি পাচার অবৈধ অর্থ দ্বারা সন্ত্রাস এবং অবৈধ অর্থ উপার্জনের জন্য মানি লন্ডারিং নামক এই টুলসটি ব্যবহার করে থাকে। সো আমি আশা করছি এই সামান্য আলোচনা থেকে, আজকে যেটুকু আলোচনা করেছি সেটুকু থেকে ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তা, কর্মচারী অথবা সংশ্লিষ্ট ব্যবহারকারীরা উপকৃত হবেন। আমরা পরবর্তী ভিডিওতে 1.4 অনুচ্ছেদের পর অনু 2 অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব এবং সেখানে আমরা যা যা আছে সে বিষয়ে ব্যাপক আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।